বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেমা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে কথা বলব। প্রথমে জানবো যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কাকে বলে। মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাড হলো কোনো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে একটা প্রতিষ্ঠানের কর্তৃক সৃষ্ট যা কাঁচামালের ক্রয় মূল্যের অতিরিক্ত অংশ। আর মূল্য সংযোজনের শ্রেণী বিভাগ আছে। এটা মোট মূল্য সংযোজন, এটা নিট মূল্য সংযোজন, এটা অর্থনৈতিক মূল্য সংযোজন, এটা হচ্ছে বাজার মূল্য সংযোজন। আর মূল্য সংযোজন যে প্রক্রিয়াগুলো আছে, একটা হচ্ছে এডিশন মেথড বা যোজন পদ্ধতি। সেখানে হচ্ছে জিবিএ সমান সমান পিবিটি প্লাস ইসি প্লাস ডি প্লাস 1। আর যেখানে জিবি হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড, পিবিটি হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, ইসি হচ্ছে এমপ্লয়িজ কস্ট, ডি হচ্ছে ডিপ্রিসিয়েশন, আই হচ্ছে ইন্টারেস্ট। আরটা হচ্ছে বিয়োজন পদ্ধতি বা সাবস্ট্রাকটিভ মেথড। সেখানে জিবিএ সমান এস প্লাস আইএস মাইনাস সিবিজিএস। অর্থাৎ এখানে জিবি হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড, এস হচ্ছে সেলস, আই হচ্ছে ইনকাম ফ্রম আদার সার্ভিস, আর সিবিজিএস হচ্ছে কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিস। আরেকটা হচ্ছে আয় বন্টন পদ্ধতি বা ইনকাম ডিস্ট্রিবিউশন মেথড। সেখানে হচ্ছে এনবিএ সমান বিএডাব্লিউ প্লাস বিএজি প্লাস বিএএফ প্লাস বিএই, যেখানে এনবি হচ্ছে নেট ভ্যালু অ্যাডেড, বিএডাব্লিউ হচ্ছে ভ্যালু অ্যাডেড টু ওয়ার্কার্স, বিএজি হচ্ছে ভ্যালু অ্যাডেড টু গভর্নমেন্ট, বিএএফ হচ্ছে ভ্যালু অ্যাডেড টু ফিনান্সিয়াল, বিএই হচ্ছে ভ্যালু অ্যাডেড টু এন্টিটি। আর এটা হচ্ছে নিট উৎপাদন পদ্ধতি। এটা হচ্ছে এন এ বি সমান জিবিএ মাইনাস ডি অথবা এস প্লাস আইএস মাইনাস সিবিজিএস মাইনাস ডি। এনবি হচ্ছে নেট ভ্যালু অ্যাডেড, জিবি হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড, এস হচ্ছে সেলস, আইএস হচ্ছে ইনকাম ফ্রম আদার সার্ভিস, সিবিজিএস হচ্ছে কস্ট অফ বট মাইনাস ইন গুডস অ্যান্ড সার্ভিস। তারপর ডিতে হচ্ছে ডিপ্রিসিয়েশন। এই হচ্ছে বিষয়। আর আমাদের আরও কিছু জিনিস যেটা মূল্য সংযোজন করে আমাদের ব্যবহার করতে হয় হিসাব রক্ষণে, অ্যাকাউন্টিংয়ের যে অ্যাসপেক্ট আছে সেটা আমরা আলোচনা করব। তার প্রথম যে প্রশ্ন হচ্ছে যে মূল্য সংযোজন করের বাংলাদেশের রেট হচ্ছে 15%, অর্থাৎ 115 টাকায় আসলে 15 টাকা দিতে হয়। এটার ব্যাট ফ্যাক্টর হচ্ছে 23/3%। আর এখানে তোমার যেই কথাগুলো মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে আরোপযোগ্য বা সেবাযোগ্যর সংজ্ঞার একটা কী আছে, হিসাব দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। সেই তালিকাগুলো ধরে এই কাজটা করতে হয়। আর উৎসে কর আদায়ের জন্য কতগুলো পদ্ধতি আছে। আর এখানে অনেকগুলো হিসাব নিকাশ কীভাবে করতে হবে ফর্ম করা আছে। সেই যে জিনিসগুলো কিন্তু, যেমন কতগুলো জিনিসে ভ্যাটের অব্যাহতি আছে, সেই জিনিসটা কিন্তু আমার জানতে হবে আর কি। সেক্ষেত্রে ভ্যাটের অব্যাহতি বছর বছর চেঞ্জ হয়। প্রথম যে অব্যাহতিটা দেওয়া হয়েছিল আইনে, সেখানে সর্বসাকল্যে 110টা জিনিসে মূল্য সংযোজনের অব্যাহতি ছিল আর কি। তারপরে পরেতে আরও কিছু কিন্তু কি অব্যাহতি দেওয়া আছে, সেই অব্যাহতিগুলো কিন্তু আমার কী করতে হবে, হিসেব করতে হবে। তবে ভ্যাটের সাথে আবার টার্নওভার জিনিসটা একটু মাথায় রাখতে হবে। টার্নওভার হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপিত ব্যয় ব্যতীত, ব্যক্তি ব্যতীত মূসক প্রদানযোগ্য প্রস্তুতকারক বা সেবা প্রদানকারী বা ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার বা বিক্রয় মূল্য 70 লক্ষ টাকার নিচে হলে ওইসব ব্যক্তি টার্নওভার করের তালিকাভুক্ত হবে। বার্ষিক বিক্রয় মূল্যের 3% হারে টার্নওভার কর প্রদান করতে পারবে। তাহলে টার্নওভার করও কিন্তু একটা মূল্য সংযোজন করের বিকল্প আর কি। তারা মূল্য সংযোজন কর দিবে না। আর মূল্য সংযোজনের জন্য কিন্তু বাধ্যতামূলকভাবে কতগুলো দলিলপত্র রাখতেই হবে। যেমন যে উৎপাদনকারী, সে লাগবে হলো ক্রয় বই মুসুক 16, বিক্রয় বই মুসুক 17, চলতি হিসাব মুসুক 18, চালান রেজিস্টার 11। আর এখানে তার যে দলিলপত্র লাগবে, ক্রয় সংক্রান্ত চালান, বিক্রয় সংক্রান্ত চালান, ট্রেজারি চালান, আমদানিকৃত পণ্যের বিল, রপ্তানিকৃত পণ্যের বিল, ব্যাট রিটার্নের কপি, ডেবিট নোট মুসুক, ক্রেডিট নোট মুসুক,
মূল্য সংক্রান্ত দলিলাতি। আর সেবা প্রদানকারী যারা তারা রাখবে ক্রয় বই মুসুক 16, বিক্রয় বই মুসুক 17 এবং চালান রেজিস্টার মুসুক 11। আর তার যে দলিল লাগবে সেটা হচ্ছে সেবা ক্রয় সংক্রান্ত চালান, সেবা বিক্রয় সংক্রান্ত চালান, ট্রেজারি কপি চালান, আমদানিকৃত সেবার কপি, রপ্তানিকৃত সেবার বিল, ব্যাট রিটার্নের কপি মুসুক 19, ডেবিট নোট মুসুক 11-12, ক্রেডিট নোট মুসুক 12 ক, মূল্য সংক্রান্ত দলিল ঘোষণাদি এবং বাণিজ্যিক দলিলাতি। যারা ব্যবসায়ী তারা লাগবে 5টা, সেটা লাগবে ক্রয় বই মুসুক 16, বিক্রয় বই মুসুক 17, চালান রেজিস্টার, চলতি হিসাব মুসুক 18 আর বাণিজ্যিক দলিলাতি। আর সে রাখবে ব্যাট রিটার্ন মুসুক 19 আর ট্রেজারি চালানগুলো রাখতে হবে তাকে। আর টার্নওভার যারা দিবে তারা লাগবে ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় বিক্রয়ের পূর্বের চালান নাম্বার রাখবে। আর দলিলপত্র যে লাগবে বার্ষিক টার্নওভারের ঘোষণা, রিটার্ন কপি মুসুক 4, ট্রেজারি চালান, রপ্তানি সংক্রান্ত দলিলাতি আর বাণিজ্য দলিলাতি। আর কুটির শিল্পে লাগবে 2টা বই, একটা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয় বই আর একটা হচ্ছে ক্যাশ মেমো। আর দলিলাতি লাগবে লেনদেনের মাসিক হিসাব, বাণিজ্যিক দলিলাতি। আর যারা বিক্রয় কেন্দ্র সেলস সেন্টার তাদের লাগবে 3টা বই, এটা ক্রয় বই মুসুক 16, বিক্রয় বই মুসুক 17, চালান রেজিস্টার মুসুক 11। আর ডেবিট নোট তাদের দলিল লাগবে ডেবিট নোট, ক্রেডিট নোট এবং বিশেষ চালানের কপি। আর উৎসে ব্যাট কর্তৃত্ব যে ব্যক্তি আছে তার লাগবে চালান রেজিস্টার মুসুক 11-11 ক, ট্রেজারি চালান এবং উৎসে করকর্তনের প্রত্যয়নপত্র। এই জিনিসগুলো তাকে অবশ্যই কী রাখতে হবে এবং প্রতিটা ফর্মে কিন্তু কি আছে একেবারেই সুনির্দিষ্ট করা আছে যে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, ক্রেডিট নোট, ডেবিট নোট, ক্রয় বই, বিক্রয় বই কীভাবে লিখতে হবে সব কিন্তু ডিটেলস এটা দেওয়া আছে। এবং মূল্য সংযোজন কর কীভাবে গণনা করতে হবে সেগুলো কি করা আছে, সিস্টেম আছে। এবং এখানে কতগুলো জাবেদা লিখতে হবে। যখন ব্যাট চলতি হিসাব খোলা হয় তখন হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যখন নগদে ব্যাট সহ ক্রয় করা হয় পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যখন ধারে বা বাকিতে ব্যাট সহ বিক্রয় করা হয় পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যখন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যখন নগদে ব্যাট সহ পণ্য বিক্রি হয় ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর যখন ধারে বা বাকিতে ব্যাট সহ বিক্রি হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যখন ধারে বিক্রিকৃত পণ্য ফেরত আসে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যখন নগদে ব্যাট সহ সম্পদ বিক্রি করা হয় পার্টিকুলার অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যখন ধারে বা বাকিতে ব্যাট সহ সম্পদ ক্রয় করা হয় পার্টিকুলার অ্যাসেট ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। যখন ব্যাট সহ অফিসে ব্যবহারের জন্য সাপ্লাইজ ক্রয় করা হয় সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যখন সরকারি ট্রেজারিতে ব্যাট জমা হয় ব্যাট কারেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যখন অতিরিক্ত ব্যাট ফেরত দেওয়া হয় ক্যাশ ডেবিট আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যাট নির্ণয়ের ছক হবে এরকম: কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, এটার জন্য আমার বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, তাহলে আমি ডাইরেক্ট ওয়েজেস পাবো। র মেটেরিয়ালের সাথে আমি ডাইরেক্ট ওয়েজেস করে আমি প্রাইম কস্ট পাবো। তারপর ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাবো। তার সাথে বিগিনিং ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেস যোগ করে আর এন্ডিংটা বাদ দিয়ে আমি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। তার সাথে আমি বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুড যোগ করে এন্ডিংটা বাদ দিয়ে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। আর তারপরে অন্যান্য যে এক্সপেন্স আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স যোগ করে আমি টোটাল কস্ট পাবো। তার সাথে প্রফিট যোগ করে সেলস পাবো। তার থেকে আমি কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজটা বাদ দিলে আমি ভ্যালু অ্যাডেডটা পাবো। তার উপর আমি 15% হারে কী দিব, ব্যাট ধার্য করবো। আর এটাই যদি কি হয় কমার্শিয়াল ইম্পোর্ট হয় আর কি, সেখানে হবে কস্ট অফ ফ্রেট, তার সাথে যোগ হবে ইন্স্যুরেন্স, তাহলে সিআইএফ ভ্যালু আমি পাবো। তার সাথে আমি ল্যান্ডিং চার্জের যোগ করব, হ্যান্ডিং চার্জ যোগ করব, তাহলে আমি অ্যাসেসেবল ভ্যালু পাবো। তার সাথে আমি ইম্পোর্ট ডিউটি যোগ করব, বেস ভ্যালু পাবো। তারপরে আমি সাপ্লিমেন্টারি যোগ করব, তাহলে আমি ভ্যাট চার্জেবল ভ্যালু পাবো। তার সাথে আমি ভ্যাট যোগ করব 15%, তাহলে আমি সেটা আসবে। তার সাথে আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সারচার্জ এগুলো আমি যোগ করব, যোগ করে আমি টোটাল পেমেন্ট দিব। তাহলে এই ছিল আজকের আলোচনা। তো এইখান থেকে আমি দেখলাম যে আমার অনেক সময় কী লাগবে,
স্টেটমেন্ট অফ কম্পিটিশন অফ ব্যাট লাগবে, সেটা কমার্শিয়াল প্রতিষ্ঠানের হতে পারে, আবার ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানেরও হতে পারে। আর আমার জার্নাল লেজার প্রয়োজন হবে, তো সেই জার্নাল লেজার যেগুলো দিয়ে দিচ্ছে এগুলো হলেই তোমার এগুলোতে আর কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।